সবাইকে ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দিনাজপুর বোর্ড ২০২৫-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি সপ্তম অধ্যায় থেকে এসেছে নবম-দশম শ্রেণীর বিজ্ঞানের পরীক্ষায়। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। দুর্বল অ্যাসিড কাকে বলা হয়ে থাকে? যেসব অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকে। মানে ধরো, সমস্ত অ্যাসিড যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটাকে যখন পানিতে রাখা হয় তখন এটা খুব অল্প পরিমাণে সম্পূর্ণ বিয়োজিত হয়। হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ক্লোরিন আয়নে ভাগ হয়ে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এভাবে সমস্ত অ্যাসিডই, মানে শক্তিশালী অ্যাসিডগুলো এভাবে ভাগ হয়ে যায়। কিন্তু যেই সমস্ত অ্যাসিড যেই সমস্ত অ্যাসিড পানিতে খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, খুব অল্প পরিমাণে হচ্ছে এরা ভাগ হয়, যে এরকম হাইড্রোজেন ক্লোরিন এরকম দুইটা ভাগে ভাগ হয় অল্প পরিমাণে, তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকে। তো যেসব অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। অতিরিক্ত মশলাযুক্ত খাবারে অ্যাসিডিটি হয় কেন? অতিরিক্ত মশলাযুক্ত খাবারে অ্যাসিডিটি হয় কারণ হচ্ছে এগুলা হজম করার জন্য বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত করতে হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যখন বেশি হয় তখনই সেটাকে আমরা অ্যাসিডিটি বলে থাকি। পাকস্থলীতে খাদ্য হজমের জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন, যা পাকস্থলীতে সৃষ্টি হয়। কোনো কারণে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পাকস্থলীতে অ্যাসিডিটি সৃষ্টি হয়। অতিরিক্ত মশলাযুক্ত খাবার পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ায়। পাকস্থলীর অ্যাসিডিটি অত্যাধিক বেড়ে গেলে বিভিন্ন মারাত্মক সমস্যা পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে। অতএব বলা যায় যে অতিরিক্ত মশলাযুক্ত খাবার অ্যাসিডিটি হয়। তাহলে কি হলো, যে কোনো কারণে অ্যাসিডিটির মাত্রা বেড়ে গেলে পাকস্থলীতে অ্যাসিডিটি সৃষ্টি হয়। অতিরিক্ত মশলাযুক্ত খাবার পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ায়, কারণ হচ্ছে এই ক্ষেত্রে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এগুলো হজম করার জন্য। যেহেতু অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় হজম করার জন্য, এই জন্য এখানে কি হয়, অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হলো যে এন দ্রবণের সাধারণ বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এন দ্রবণটার ক্ষেত্রে দেখো, এই পিএইচ এর মান 7 এর থেকে বেশি। পিএইচ এর মান 7 এর থেকে বেশি মানে এটা ক্ষারীয় পদার্থ। পিএইচ এর মান 7 এর থেকে বেশি মানে এটা ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলো নরমালি, যেটাকে হচ্ছে এটা লাল লিটমাসকে নীল করবে, তারপরে হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। এই যে লাল লিটমাসকে নীল করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এটি পানিতে দ্রবণীয়। দ্রবণীয় না হলে তো হচ্ছে দ্রবণ তৈরি হতো না। ওইখানে আমাদেরকে যেহেতু বলেছে দ্রবণ, তাহলে দ্রবণীয় অবশ্যই। সাধারণত পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। যেহেতু হচ্ছে পিএইচ এর মান 7 এর বেশি, তার মানে হচ্ছে ক্ষারীয় পদার্থ। ক্ষারীয় পদার্থ সবসময় দ্রবণে হাইড্রোক্সাইড OH আয়ন উৎপন্ন করে। তেল বা চর্বির সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে। ক্ষারীয় পদার্থ তেল বা চর্বির সাথে বিক্রিয়া করে কি করে, সাবান উৎপন্ন করে। তাহলে এখানে কমন বৈশিষ্ট্য, ক্ষারীয় পদার্থ মানেই সে লাল লিটমাসকে নীল করবে। ক্ষারীয় পদার্থ মানেই সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। ক্ষারীয় পদার্থ মানেই সে দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। আর এখানে উদ্দীপকে যেহেতু দ্রবণ বলে দিয়েছে, তাই আমরা বুঝতে পারতেছি এটা দ্রবণীয়। আর অন্য একটা হচ্ছে তেল চর্বির সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে। ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হলো কৃষিকাজে ও রাসায়নিক শিল্পে এম ও এন এর মান নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। এম এর ক্ষেত্রে বলা হয়েছে পিএইচ এর মান 7 থেকে কম, এন এর মান হচ্ছে 7 থেকে বেশি। এই পিএইচ এর উপর নির্ভর করে কোনো একটা জমি অ্যাসিডিক নাকি ক্ষারীয় সেটা নির্ধারণ করা হয়ে থাকে, বা সেটা বোঝা যায়। এই জমিকে হচ্ছে অ্যাসিডিক হলে, অ্যাসিডিক বা ক্ষারীয় দুটার কোনোটাই হচ্ছে কিন্তু চাষাবাদের জন্য খুব ভালো না। যদি বেশিরভাগ ফসল উৎপাদন করতে হয় তাহলে পিএইচ এর মান 7 বা নিরপেক্ষ হতে হয়। 7 এর বেশি বা কম হলে সেখানে স্পেসিফিক কিছু ফসল জন্মায়, অন্যগুলো ভালোভাবে জন্মায় না। তো সুতরাং এই পিএইচ এর মান জানা এবং নিয়ন্ত্রণ করা কৃষিকাজে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখি, এম দ্রবণটি পিএইচ এর মান 7 অপেক্ষা কম, তাই এম দ্রবণটি হচ্ছে ক্ষারীয়, অম্লীয়, অ্যাসিডিক। এন দ্রবণটি পিএইচ এর মান 7 অপেক্ষা বেশি, তাই এন দ্রবণটি হচ্ছে ক্ষারীয়। পিএইচ এর মান 7 থেকে যত কম হবে অ্যাসিডিটি তত শক্তিশালী, আবার পিএইচ এর মান 7 থেকে যত বেশি হবে ক্ষারকটি তত বেশি শক্তিশালী। মানবদেহ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার্য দ্রব্য সামগ্রী, কৃষিকাজের ক্ষেত্রে এমনকি রাসায়নিক ক্ষেত্রে পিএইচ এর মান জানা এবং নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ সাধারণত 4 থেকে 8 এর ভেতরে থাকে, অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। মাটির পিএইচ এর মান 3 এর কম, অর্থাৎ বেশি অম্লীয় হলে মাটি অনেক প্রয়োজনীয় উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়, তার ফলে মাটির উর্বরতা কমে যায়। অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অন্যদিকে মাটি খুব ক্ষারীয়, অর্থাৎ পিএইচ এর মান 9.5 এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে
এই অ্যালুমিনিয়াম আয়ন সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন শিল্প কারখানায় পিএইচ এর নিয়ন্ত্রণের জন্য পিএইচ এর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা রকম ওষুধ, কলমের কালি, বেকারি, লজেন্স জাতীয় মিষ্টি দ্রব্য, খাবার, চামড়া প্রস্তুতি ইত্যাদি অনেক ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায় এবং রং তৈরি ও ব্যবহারে ধাতব পদার্থের ইলেকট্রোপ্লেটিং এরকম নানা ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করার কাজ সহজ হয়। তাহলে আমাদের তো মেইন আলোচনা হচ্ছে কৃষির ক্ষেত্রে। প্রথমে আমরা একটা জিনিস বুঝলাম যে পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে অ্যাসিডিক, আর পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয় তাহলে হচ্ছে ক্ষারীয়। এখন পিএইচ এর মান নরমালি মাটির ক্ষেত্রে হয়ে থাকে কত? মাটির ক্ষেত্রে হয়ে থাকে 4 থেকে 8। নরমালি হয়ে থাকে কত? 4 থেকে 8। কোনো কারণে যদি সেটা 3-এর নিচে নেমে যায় তার মানে এটা অধিক অ্যাসিডিক। এই সময় মাটির যে গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে মাটি থেকে চলে যায়, যার ফলে সেখানে আর ভালো ফসল উৎপাদন হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? মাটির পিএইচ এর মান বাড়াতে হবে, অর্থাৎ অ্যাসিডিটির পরিমাণ কমাতে হবে। এই অ্যাসিডিকের পরিমাণ কমানোর জন্য আমাদেরকে কি করতে হয়? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হয়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হয়। এবারে আসি বিপরীত জায়গায়। বিপরীত জায়গা হচ্ছে পিএইচ এর মান যদি হচ্ছে ক্ষারীয় হয়, অর্থাৎ 9.5 এর বেশি হয়, তখন এক্ষেত্রে যেটা ঘটে যে অ্যালুমিনিয়াম আয়ন সহজে গাছের মূলে চলে যায় এবং গাছে মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য হচ্ছে নাইট্রেট এবং ফসফেট জাতীয়, ওইখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে হচ্ছে নাইট্রেট, ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে আমরা বুঝলাম পিএইচ এর মান জিনিসটা কি, পিএইচ এর সাথে হচ্ছে কৃষির সম্পর্কটা কি, সেই সাথে এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তো এইভাবে অ্যান্সারটা লিখলে অ্যান্সারটা প্রপারলি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নগুলো সুন্দরভাবে লিখিত আকারে পেতে হলে ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।